সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলোচনার শুরুতে তোমাদের জানাই মুজিব বর্ষের শুভেচ্ছা। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর এখন সেই স্বাধীনতার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে, সমুন্নত রাখতে বর্তমান প্রজন্মকে যথাযথভাবে নিজেদের গড়ে তুলতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আর এই জন্য সুশিক্ষার কোনো বিকল্প নেই। আশা করছি নিজেদের তোমরা একটি স্বাধীন দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের প্রয়োজনে নিজের উপযুক্ততা প্রমাণের মাধ্যমে মহান এই নেতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাবে। আজকের আলোচনার বিষয় কালিদাস কর্তৃক রচিত মেঘদূত কাব্যটি, যা বুদ্ধদেব বসু কর্তৃক অনুদিত। আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি তাহমিনা তাহের, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আলোচনার শুরুতে কাব্যটির রচয়িতা কালিদাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। কালিদাসের জন্মসাল ও জন্মস্থান নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোনো গবেষকের মতে তিনি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের সময়কার কবি। কোনো গবেষকের মতে তিনি ষষ্ঠ শতাব্দীর কবি, কিন্তু ম্যাকডোনাল্ড ও কিথ প্রমুখ গবেষক উপরিউক্ত অনুমানকে যুক্তি দ্বারা খণ্ডন করেছেন এবং প্রমাণ করেছেন কালিদাস পঞ্চম শতকে বর্তমান ছিলেন। সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন এবং কিথের মতে তার সভাতেই কালিদাস নবরত্নের এক রত্ন ছিলেন। তিনি আরো বলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমারগুপ্তের জন্মকে লক্ষ্য করেই কালিদাস কুমার সম্ভব রচনা করেন। কুমারগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য শান্তি ও সমৃদ্ধির চরম শিখরে উঠে। কালিদাসের রচনায় এই সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রভাব লক্ষ্য করা যায়। এ কারণেই ডক্টর ফ্লিট, ম্যাকডোনাল্ড, ডক্টর সুনীল কুমার দে, রমেশ মজুমদার মনে করেন কালিদাস পঞ্চম শতকের কবি। অনুবাদক বুদ্ধদেব বসুও এই মতকে সমর্থন করেছেন। কালিদাসের জন্মস্থান নিয়েও গবেষকদের মধ্যে মতদ্বৈততা রয়েছে। হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি তার কাব্যে দশপুরের মনোজ্ঞ বর্ণনা দিয়েছেন, যাতে তার আন্তরিকতার পরিচয় রয়েছে। এতে দশপুর কবির জন্মভূমি বলে পরিগণিত হতে পারে। আবার কোনো গবেষকের মতে তিনি দাক্ষিণাত্যের বিদর্ভ নগরের অধিবাসী ছিলেন। কারো মতে কাশ্মীর হলো তার জন্মভূমি। কবির জন্ম বৃত্তান্ত রহস্যাবৃত বলে তার জন্ম ও জন্মস্থান নিয়ে অনেক উপাখ্যান প্রচলিত রয়েছে। এবার আমরা মেঘদূত কাব্যের উৎস সম্পর্কে জেনে নিব। মেঘদূতের প্রসিদ্ধ টিকাকার মল্লিনাথের মতে মেঘদূতের উৎস হল রামায়ণে সীতার কাছে রাম কর্তৃক হনুমানকে দূতরূপে প্রেরণের ঘটনা। এছাড়া মহাভারতেও নল দময়ন্তীর কাহিনীতে হংসদূতের উপাখ্যান আছে। কোনো সমালোচকদের মতে বাৎসায়নের কামসূত্র ও অশ্বঘোষের বুদ্ধ চরিতের প্রভাব মেঘদূতকে স্পর্শ করেছে। আবার কেউ বলেছেন যোগিনী মাহাত্ম্যে যক্ষ হেমমালী ও তার পত্নী বিশালাক্ষীর কাহিনী মেঘদূতের উৎস। পরবর্তীকালে মেঘদূতের প্রায় 50টি দূতকাব্যের উৎসে পরিণত হয়েছে। দূতকাব্যগুলোর মধ্যে রাজা লক্ষণ সেনের সভাকবি ধৈর পবনদূতকেই কালিদাসের মেঘদূতের সর্বপ্রথম অনুকরণ রূপে বিবেচনা করা হয়। তবে অধিকাংশ সমালোচক মনে করেন রামায়ণ হলো মেঘদূতের মূল উৎস, কিন্তু একথা স্বীকার করতেই হয় মেঘদূতের পরিকল্পনা ও পরিবেশনায় কালিদাসের মৌলিকত্ব ও অভিনবত্ব ছিল। এবার আমরা জানব মেঘদূত কাব্যের কাহিনী। জনৈক যক্ষ তার প্রভু কুবেরের আদেশ পালনে অবহেলা প্রদর্শন করায় মধ্য ভারতের রামগিরি আশ্রমে 1 বছরের জন্য নির্বাসিত হয়েছে। নিজের দেশ হিমালয়ের অঙ্কস্থিত অলকা ও প্রিয়তমার স্ত্রী থেকে বিচ্যুত হয়ে রামগিরিতে ক্রমশ ক্ষীণ কলেবর হচ্ছিল যক্ষ। আষাঢ় মাসের নতুন মেঘ দেখে যক্ষের বিরহ ভারাক্রান্ত হৃদয় আরো কাতর হয়ে পড়ল। সে মেঘের মাধ্যমে অলকায় নিজের নিকেতনে প্রিয়তমার উদ্দেশ্যে শুভবার্তা পাঠাতে মনস্থির করল। বিরহ দুঃখের প্রাবল্যে প্রেমিক যক্ষের কাছে চেতন ও অচেতনের ভেদাভেদ লুপ্ত হয়ে গিয়েছে। মেঘ কোন পথে যাবে, কি দৃশ্য দেখবে, যক্ষ দীর্ঘ বর্ণনায় কল্পনার মাধ্যমে মেঘকে তা দেখাচ্ছে। যক্ষের অনুনয় ক্রমে মেঘের যাত্রা পথে নগর, নদী, পর্বতের সৌন্দর্য উপভোগ করতে করতে অলকায় পৌঁছে বিরহ বিধুরা পতিগত প্রাণ যক্ষপ্রিয়াকে দেখতে পাবে। অলকার মনোরম পরিবেশে যক্ষের বাসগৃহ। সেই গৃহের সামনে ইন্দ্রধনুতুল্য সুচারু তোরণ, সোনার কমলে পরিপূর্ণ দিঘি, সোনার কদলে বেষ্টিত দর্শনীয় ক্রীড়াশৈলী, রক্তাশোক ও বকুল গাছ। যক্ষপ্রিয়ার সিঞ্চিত বলয়ে নৃত্যরত ময়ূর রয়েছে। যক্ষ তার প্রিয়তমার সৌন্দর্য বর্ণনা করতে করতে বিরহ বিধুর প্রিয়তমার
অবস্থাও বর্ণনা করেছে। অবশেষে যক্ষ মেঘকে অনুরোধ করেছে যে মেঘ যেন তার প্রিয়তমাকে একটি সংবাদ পৌঁছে দেয়, আর সংবাদটি হলো বছর শেষে মিলন হবে সেই আশায় যক্ষ কোনো মতে প্রাণ ধারণ করে আছে, তার প্রিয়তমাও যেন প্রাণে বেঁচে থাকে। এবার আমরা মেঘদূত কাব্যের শ্লোক বিশ্লেষণের দিকে নজর দিব। মেঘদূত কাব্যতে 118টি শ্লোক রয়েছে। সমগ্র কাব্যটিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা পূর্ব মেঘ ও উত্তর মেঘ। পূর্ব মেঘে রয়েছে 1 থেকে 64 নম্বর শ্লোক এবং উত্তর মেঘে রয়েছে 65 থেকে 118 নম্বর শ্লোক। এই শ্লোকগুলোকে বুদ্ধদেব বসু নিম্নোক্ত ভাবে ভাগ করেছেন। প্রথমেই দেখি পূর্ব মেঘ। পূর্ব মেঘের শ্লোক নাম্বার 6কে বুদ্ধদেব বসু চাটুবাক্য বলেছেন, যেখানে যে শ্লোকটিতে মূলত যক্ষের ভাষণের প্রথম শ্লোক হিসেবে আমরা দেখতে পাই। 2 হচ্ছে গন্তব্যের উল্লেখ রয়েছে শ্লোক নাম্বার 7-এ, অর্থাৎ কোথায় যেতে হবে যক্ষ প্রথমেই এখানে তা জানিয়ে দিচ্ছে, তারপরে সে ধীরে ধীরে পথের বিবরণ দেবে। শ্লোক নাম্বার 8, 9 এবং 11-তে যক্ষ মেঘকে প্রলোভন দেখিয়েছে, অর্থাৎ মেঘকে একেবারে নিষ্কাম কর্ম করতে হবে না, পথে পথে তার লভ্য বস্তু অনেক আছে, যেমন বনিতাদের দৃষ্টি, বলাকার সেবা, রাজহংসের সঙ্গ ইত্যাদি। শ্লোক 13-তে রয়েছে সৎ বিবেচনা। এছাড়া শ্লোক 12-তে মেঘকে বিদায় নিতে বলা হলো, কিন্তু মেঘ যেন শ্রান্তির ভয় না করে, কেননা পথে পথে তার বিশ্রাম ও জলপানের ব্যবস্থা আছে। শ্লোক 14-তে দিক নির্ণয় রয়েছে এবং শ্লোক 16 থেকে 64 পর্যন্ত রয়েছে পথ নির্দেশ ও ভৌগোলিক বিবরণ। উত্তর মেঘের শ্লোক 65 থেকে 77-এ রয়েছে অলকার বর্ণনা। 78 থেকে 83 নম্বর শ্লোকে রয়েছে যক্ষের ভবনের বর্ণনা। 84 ও 85 নম্বর শ্লোকে রয়েছে যক্ষপ্রিয়ার রূপের বর্ণনা। 86 থেকে 100 নম্বর শ্লোকে রয়েছে যক্ষপ্রিয়ার বিরহ ক্লিষ্ট রূপের বর্ণনা। 102 থেকে 106 নম্বর শ্লোকে রয়েছে মেঘের আত্মঘোষণা বা আত্মপরিচয়। 107 থেকে 113-তে যে বার্তাটি পৌঁছে দেওয়া হবে সেই বার্তাটির কথা এখানে বলা হচ্ছে। 116 নম্বর শ্লোকে রয়েছে যক্ষের অভিজ্ঞান, অর্থাৎ কি দেখে যক্ষপ্রিয়া বুঝবে যে যক্ষই মেঘকে পাঠিয়েছে। 117 নম্বর শ্লোকে রয়েছে অন্তিম চাটুবাক্য এবং 118 নম্বর শ্লোক হলো আশীর্বাদ। এবার আমরা পূর্ব মেঘের বর্ণনাটা দেখব। পূর্ব মেঘ যেন কালিদাসের কবিত্বের এক ভাবোচ্ছ্বাসমূলক লহর। এতে তিনি নির্জীব প্রকৃতিকে চৈতন্যময় করে তুলেছেন। কবি মেঘের যাত্রাপথের বর্ণনায় ভৌগোলিক ভারতের এক মনোজ্ঞ চিত্র উপস্থাপন করেছেন। যক্ষের হৃদয়ের বার্তা বহন করে মেঘ নানা দেশ নগরী অতিক্রম করে অলকাপুরীতে যাওয়ার পথে অনুকূল পবন তাকে ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যাবে। বামে সগর্ব চাতকেরা মধুময় ঐক্যতান তুলবে এবং আকাশের মালার মতো শ্রেণীবদ্ধ বলাকাগন প্রিয় দর্শন মেঘের সেবা করবে। শ্রুতিমধুর গর্জন শুনে মানস সরোবরে যাত্রায় উৎসুক রাজহাঁসেরা গগন পথে কৈলাস পর্যন্ত তার সহযাত্রী হবে। কবির ভাষায়, প্রভাবে হয় যার পৃথিবী উর্বর এবং ভরে ওঠে শিলীন্দ্রে, শ্রবণ রমণীয় তোমার সেই নাচ শুনবে চঞ্চল মরাল দল। মানুষ উৎসুক পাথেয় রূপে নেয় মৃণাল কিশলয় খণ্ড, আকাশ পথে সখা আকৈলাস ওরা তোমার হবে সহযাত্রী। শ্লোক 11। মেঘ বর্ষণ দ্বারা আম্রকূট পর্বতের দাবাগ্নি নিভিয়ে দেবে। পথশ্রান্ত মেঘকে ওই পর্বত আলিঙ্গন করবে। পর্বতের প্রান্তদেশ আম্রবৃক্ষরাজিতে আচ্ছন্ন, তাতে সুপক্ষ ফল দেখা যায়। মেঘ সেই পর্বত শিখরে আরোহণ করলে তা ধরণী স্তনের ন্যায় দর্শনীয় হবে। সেখানে মুহূর্ত কাল থেকে সে পানি বর্ষণ করে লঘুগতি হবে। মেঘ পরবর্তী পথ অতিক্রম করে বিন্ধ্য পর্বতের পাদদেশে বিশীর্ণ রেবাকে দেখতে পাবে। বর্ষণের পর সে রেবার সুরভিত জল পান করবে এবং সে সারবান হলে বায়ু তাকে পরাভূত করতে পারবে না। হরিণের দল বর্ষার আনন্দে মেতে উঠবে ও তার আগে আগে ছুটে চলবে। কবির ভাষায়, নবকদম্বের সবুজ পিঙ্গল অর্ধ বিকশিত বর্ণ দেখে যে মৃগদল, ন্যায় অরণ্যের মাটির আমোদিত আঘ্রাণ এবং মুকুলিত সদ্য ভুঁই চাপা জলার ধারে করে ভক্ষণ। হে মেঘ, জলকণা মোচনে উন্মুখ, তোমার হবে তারা দিশারি। শ্লোক 21। মেঘ চাতক দল ও বকের পঙ্ক্তির বিন্যাস দেখে যদিও দ্রুত যাত্রায় উৎসুক, তবু কুটজ সুরভিত প্রতি পর্বতে তার কালক্ষেপণ হবে। ময়ূরগণ সজল নয়নে কেকারবে অভ্যর্থনা করে তাকে এগিয়ে দিবে, আর মেঘ যখন দর্শনে উপনীত হবে তখন
তোমার আগমনে হবে দর্শনেই যাত্রী হংসের বিশ্রাম, কাননে বেড়াগুলি পাণ্ডু করে দিয়ে ফুটবে থরে থরে কেতকী। গ্রামের পথে পথে আকুল হবে তরু, কাকের বাসা বাঁধা ছাপটে, পক্ষ পরিণত প্রচুর জম্বুতে শ্যামল হবে বনপ্রান্ত। শ্লোক 24। রাজধানী বিদিশায় পৌঁছে সে বেত্রবতীর মধুর জল পান করবে এবং সেখানে সে বিশ্রামের জন্য নিচুই পর্বতে অবতরণ করবে। তার সাথে মিলনের পুলকে কদম্বেরা থরে থরে মঞ্জুরিত হবে। সে শ্রান্তি অপনোদন করে নদী তীরবর্তী কাননের জুথি কোরকগুলোকে নব জলকণায় সিক্ত করবে। উজ্জয়িনীর পার হয়ে যেতে যেতে মেঘ দেখতে পাবে তরঙ্গাঘাতে মুখরিত নির্বিন্ধা নদী। সে নির্বিন্ধার সাথে মিলনে রসপূর্ণ হবে। মেঘের জন্য এই নদী বিরাহাতুর এবং কৃশ। তাই যক্ষ বলেছে, বেনির মতো ক্ষীণ জলের ধারা যার, তোমারই ভাগ্যের ঘোষণা। তটজ বৃক্ষের জীর্ণ পাতা ঝরে পাণ্ডু হলো যার বর্ণ, তোমার কারণে যে বিরহ লক্ষণ ধারণ করে আছে অঙ্গে, যাতে সে তটিনীর কার্শ্য হয় দূর, এবার করো সেই চেষ্টা। শ্লোক 30। যক্ষ মেঘকে ধরাধামে কান্তিমান স্বর্গ কণা তুল্য অবন্তিপুরে উপনীত হতে বলেছে, যেখানে শিপ্রার বাতাস প্রার্থী প্রণয়ের মতোই চাটুকার। বারবার ঝলসে উঠছে বিদ্যুৎ পত্নী ক্লান্ত হলে। পারাবতগণ যেখানে সুপ্ত, এমন কোনো গৃহের ছাদে মেঘকে বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছে। সূর্য উঠলে মেঘ যেন আবার যাত্রা করে এবং তখন খণ্ডিতা নারীর আঁখি জল শান্ত করে দেবে প্রণয়ী। সূর্য ফিরে এসে সিক্ত নলিনীর কমল মুখ থেকে সরাবে শিশির অশ্রুর চিহ্ন। অতএব তরিতে ছেড়ে দিও সেই পথ বন্ধু, পাবে তার তীব্র বিদ্বেষ, রুদ্ধ করো যদি রশ্মি। শ্লোক 40। মেঘ তারপর গম্ভীরা নদীর অন্তরে প্রবেশ করবে, যার জলধারা মেঘের ছায়ারূপে ধন্য হবে। গম্ভীরা তার চপল পুঁটি মাছগুলোকে লাফাতে দিয়ে মেঘের দিকে চঞ্চল কটাক্ষে চেয়ে থাকবে। তার এই চাহনিতে রয়েছে ধবল কুমুদের কান্তি। মেঘ যখন দেবগিরি অভিমুখে যাত্রা করবে, তখন তার বর্ষণে অভিষিক্ত পৃথিবীর গন্ধযোগে রমণীয় শীতল বাতাস তাকে ধীরে ধীরে ব্যজন করবে এবং ওই বাতাসের স্পর্শে বনজাত ডুমুর পেকে উঠবে। দেবগিরিতে কার্তিকের আরাধনা শেষে মেঘ চর্মণ্যবতী নদীকে সম্মান দেখিয়ে সেখানে অবতরণ করবে, আর তখন গগনচারীগণ এই ক্ষীণতনু নদীর দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখবে যেন এই পৃথিবীর কণ্ঠে এক লহরের মুক্তামালা দোলে এবং মেঘ ইন্দ্রনীলের মতো তার মধ্যমণি হয়ে থাকবে। মেঘ কুরুক্ষেত্রে পৌঁছে সরস্বতীর জল পান করবে। সেখান থেকে হিমাচলের নিকট কণ্ঠল হতে অবতীর্ণ হয়ে জাহ্নবীর কাছে উপস্থিত হবে। সে স্ফটিক শুভ্র গঙ্গার জল পান করে হিমালয়ের শৃঙ্গে অবতরণ করবে। হিমালয়ের তটদেশ অতিক্রম করে সে ক্রঞ্চরন্ধ্রে প্রবেশ করবে। তার উপরে বিরাজমান কৈলাসগিরি। কৈলাসগিরি সম্পর্কে কবির ভাষা হলো, শিথিল সানুজার রাবণ বিক্রমে দুলোক বনিতার দর্পণ। তুঙ্গতর সেই ধবল কৈলাসে অতিথি হয়েও তুমি ক্ষণকাল। শ্লোক 59। হাতির দাঁতের মতো গৌর আভাময় কৈলাস শৃঙ্গে দলিত অঞ্জন বর্ণ মেঘ যখন আরোহণ করবে, তখন মনে হবে বলরাম যেন তার কাঁধে মনোরম শ্যামল বাস নিয়েছেন। কৈলাসের দক্ষিণ পূর্বে মানস সরোবর, কৈলাস পর্বতের অঙ্কে এলাইত অলকাপুরী এবং কৈলাস থেকে গঙ্গা নেমে এসেছে। নারীর কেশে মুক্তার জালের মতোই উচ্চ বিমান সম্বলিত এই পুরী সলিল উদ্গারী মেঘবৃন্দ ধারণ করে। তাই মেঘ সহজেই এই পুরীকে চিনতে পারবে। এভাবেই পৃথিবীর বহু বিচিত্র সৌন্দর্য অবলোকন করে অবশেষে মেঘ অলকাপুরী এসে পৌঁছাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা মেঘদূতের উপরে আরো বিস্তারিত আলোচনা করব। সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।